অবশেষে এপ্রিলের 13 তারিখ রাষ্ট্রীয় বাহিনীর হাতে খুন হয় শেফালি। তার হাতে ট্যাটু থেকে ধারণা করা হচ্ছিল সে মূলত হিটলারের সমর্থক, কারণ সেখানে স্বস্তিকা আঁকা ছিল। এরপর বিশ্বাসঘাতক হিসেবে তার লাশ পাঠিয়ে দেওয়া হয় বার্লিনের জীর্ণ এক মর্গে। ঢাকা থেকে বার্লিনের লাশ নেওয়া এতটা সহজ ছিল না। অনেক কষ্ট করে রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেফালির লাশ বার্লিন পাঠানো। অথচ নেত্রকোনা শহরে কবর করে অপেক্ষা করছিল তার বাবা। আচ্ছা, আপনার কি কখনো এরকম হয়েছে যে আপনি কোনো কিছু খুব ভালোভাবে ফিল করতে পারতেছেন, বিষয়গুলো আপনার জীবনের সঙ্গে খুব সুন্দরভাবে রিলেট করতেছে, বাট আপনি যখন কারোর সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করতে চাচ্ছেন বা আপনি চাচ্ছেন যে না এই বিষয়গুলো কেউ জানুক, তখন আপনি মূলত কোনো কথাই খুঁজে পাচ্ছেন না। আমাদের জীবনে কিছু কিছু বিষয় আছে যেগুলো নিজে এক্সপিরিয়েন্স করা যায় বাট এক্সপ্লেন করা যায় না। আমি যদি বলি খুবই অসম্ভব বা কঠিন হয়ে যায়, তারপরেও মূলত ভুল হবে না। সো আমি মূলত একটা বই পড়ে শেষ করলাম। যখন আমি বইটা নিয়ে মূলত একটু ভাবলাম যে আসলে কী বলা উচিত, তখন লিটারেলি আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, এবং আমি স্টিল এখনও জানি না আসলে বইটা নিয়ে বা বইয়ের কোন কথাটুকু বললে বইয়ের মূল ভাবটা বা বইটা সম্বন্ধে একটা ধারণা আমি আপনাদেরকে প্রপারভাবে দিতে পারবো। কারণ যিনি লেখক তিনি নিজেও জানেন না বইটা তিনি মূলত কী লিখছেন। কারণ আপনি যখন এক বইটা খুলবেন, প্রথম পৃষ্ঠাতেই আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, লেখক তিনি নিজেই লিখেছেন যে ইহা কবিতা, বড় গল্প, ছোট গল্প, অনুগল্প, উপন্যাস, প্রবন্ধ এবং আরও যা যা আপনার মনে হইতে পারে তার সব কিছু, অথবা কিছুই না, খুদার কসম। সো এরকম একটা ইন্টারেস্টিং একটা লাইন আপনার প্রথম পৃষ্ঠাতে পড়বেন। প্রথম পৃষ্ঠাতে পড়ার পরে আমি জানি না আপনার ভিতরে কী হবে। সো আমি যখন এই পৃষ্ঠাটা প্রথমেই পড়লাম যে না আসলে যে স্বয়ং লেখক তিনি নিজেও জানেন না আসলে বইটা তিনি কী লিখেছেন। সো ভাবলাম যে না বইটা লিটারেলি আমার পড়া দরকার। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা সত্যি আমার মনোযোগ আকর্ষণ করেছে সেটা হচ্ছে বইয়ের প্রচ্ছদটা। এটা খুবই ডিফারেন্ট একটা প্রচ্ছদ। আমি পুরোপুরি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই টাইপের প্রচ্ছদ আপনি আগে কখনো দেখেন নাই। আমরা ইউজুয়ালি একটা বিষয় লক্ষ্য করবেন যে বাচ্চারা, আপনার বাসা যদি ছোটো ছোটো বাচ্চা থাকে বা আপনার ভাতিজা ভাই অথবা ভাগিন থাকে, তাহলে দেখবেন যে বাচ্চারা যখন ইউজুয়ালি আঁকাআঁকি করে তখন এরকম একটা এরকম আঁকাআঁকি করে একটা খালি একটা পেজের মধ্যে একটা বিষয় লক্ষ্য করবেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে এরকমভাবে যে লেখক হাসনাত সোয়েব যে এই বইটাতে মূলত কোনো বাচ্চাদের আঁকাআঁকির একটা পেজকে তিনি মূলত প্রচ্ছদ হিসেবে গ্রহণ করে নিয়েছেন। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে নিজে দেখেন যে জিব্বা বানানটাই ভুল লেখা হয়েছে এবং ভালোবাসাকে ভালোবাসা লেখা হয়েছে। এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই কিউট লাগছে আমার কাছে এবং খুবই দুর্দান্ত। সো বলে রাখি বইটার নাম হচ্ছে শেফালি কি জানে, লিখেছেন হাসনাত সোয়েব। বইটাতে মূলত দুর্দান্ত কিছু শিরোনামে দারুণ দারুণ কিছু লেখা আছে। এই লেখাগুলোকে ব্যক্তি, সমাজ, সংস্কৃতি এবং রাজনৈতিক চিন্তাধারাকে মাথায় রেখে লেখক আমার কথা, আপনার কথা এবং আমাদের মতো যারা তরুণরা আছে আমাদের সবার মনের কথা বা আমাদের শৈশবে কাটানোর স্মৃতিগুলোর কথা তিনি দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন। আমি একটু আগে ভিডিও শুরু থেকে আমি যে একটা একটা কাহিনী বর্ণনা করলাম যে একটা মেয়ে সে মূলত শখ করে তার ট্যাটু আঁকে এবং সেই ট্যাটু সেই শখ করে তার ট্যাটু আঁকার পরিণামটা খুবই করুণ এবং নির্মম একটা কাহিনীতে রূপান্তরিত হয়, যেটার মধ্যে তার বাবাও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভ হয়ে যান এবং শেষে তার বাবাও কিন্তু মারা যান। যেই কবরে মূলত তার যেই কবরটা মূলত উনি উনার মেয়ের জন্য খনন করছিলেন, সেই কবরে মূলত তিনি একটা হিন্দি গান গাইতে গাইতে তিনি মূলত মারা যান। বিষয়টা একটু অদ্ভুত না? বিষয়টা অদ্ভুত বলতে কি আসলে আমি আপনাকে বলি, এই কবিতা এই বইটা আমি কবিতা কেন বললাম, কারণ আমি লিটারেলি বুঝতেছি না আসলে এটা কী বলা উচিত, আমার গল্প বলা উচিত না প্রবন্ধ না কবিতা বলা উচিত। কারণ কবিতাতে ইউজুয়ালি কী হয় যে দারুণ বা দুর্দান্ত কিছু মেটাফরিজম ইউজ থাকে। সো সেই সুবাদে এই গল্পগুলো বা এই বইটাতে আপনি প্রতিটা লাইনে বা প্রতিটা পৃষ্ঠাতে আপনি নতুনত্ব পাইবেন বা একটু ভিন্ন কিছু পাইবেন। আমরা জানি যে বেঙ্গল লিটারেচারে এখন পর্যন্ত আমরা যারা বিশেষ করে আমি যাদের লেখার ভিতরে একটা ভিন্নধর্মী ছোঁয়া আছে, যেমন যদি আমি বলেই ফেলি কয়েকজনের নাম, সেটা হচ্ছে যে শহীদুল জহির, তারপর আহমদ সফদর ডেফিনেটলি, তারপর হচ্ছে আল মাহমুদ, এরকম ভিন্নধর্মী কিছু লেখা আপনারা পাইবেন। সো প্রতি পৃষ্ঠাতে আমি আগে যেটা বললাম যে আপনি নতুনত্ব খুঁজে পাইবেন। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি যদি একটা ভালো পাঠক না হন, ভালো পাঠক শব্দটা আমি জানি না সেটা বলা উচিত হয়েছে কিনা, যে আপনাকে একটা পর্যায়ে আপনাকে একটা লেভেলে আপনাকে যাইতে হবে যে আপনার মেটাফরিজম আন্ডারস্ট্যান্ডিং একটা লেভেল আপনাকে থাকতে হবে। সো যদি আপনি এই বইটা ভালোভাবে ফিল করতে চান, কারণ এই বইটা লিটারেলি যদি বলি কিছু কিছু বিষয় আমি নিজেও বুঝি না, আমার মাথার উপর দিয়ে গেছে। আমি মাঝে মধ্যে গুগল অথবা চ্যাটজিপিটি আমি সাহায্য নিচ্ছি, কারণ এখানে অনেকগুলা বিষয় খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ইভেন জিওগ্রাফিক্যালি অনেক বর্ণনা দেওয়া আছে যেগুলো আমি লিটারেলি আগে জানতাম না, যেমন তেহরান নিয়ে এবং বিভিন্ন দেশ নিয়ে খুব চমৎকার তিনি এখানে মূলত বর্ণনা দিয়েছেন। এবং বইটা আমি অদ্ভুত সুন্দর কেন বললাম, একটা উদাহরণ দিই আপনাদেরকে। ইউজুয়ালি কী হয় যে আমরা যখন কোনো মানুষের মৃত্যুর খবর শুনি, তখন আপনার ভিতরে বা আমার ভিতরে যে কাজটা হয় সেটা হচ্ছে আমরা মূলত স্যাড হয়ে যাই। সে মূলত একজনের মৃত্যু সংবাদ শুনে সেও মূলত মন খারাপ করে। আমি একটু পরে শোনাই আপনাদেরকে। গাড়ির লুকিং গ্লাসে নিজের মুখ দেখতে গিয়ে লোকটি মারা গেল। কারণ বাজারের রাস্তা পার হওয়ার সময় এরকম একটি কথা কানে আসে, আমার মন খারাপ হলো। সো এইরকম এতটুকু পর্যন্ত আমরা কি বুঝতে পারি যে না, আমাদের মতো একজন মানুষ সে একটা মৃত্যুর খবর পাইছে, মৃত্যুর খবর পাওয়ার পরে সেও একটু মন খারাপ করছে। বাট আপনি যখন তারপরে আপনি একটু পড়বেন তখন আপনার শখ খাইবেন। কেন শখ খাইবেন? কারণ আমি আপনাদেরকে পরে শোনাই।
আশা করেছিলাম পৃথিবীর লুকিং গ্লাস দেখতে দেখতে প্রথম মৃত্যুটা আমার হবে। মানে এই ভদ্রলোক তার মন খারাপ হয়েছে এই কারণে যে সে ভাবছিল লুকিং গ্লাস দেখতে দেখতে তার মৃত্যুটা হবে পৃথিবীর সর্বপ্রথম মৃত্যু, তার আগে কেউ মূলত এরকম মৃত্যু হবে না। বাট সে যখন শুনতে পেলো যে না লুকিং গ্লাস দেখতে আরেকজন মারা গেছে তার আগে, এই জন্য তার মন খারাপ হয়েছে। সো এই বইটা মূলত অদ্ভুত সুন্দর, এবং বইটা পড়তে গেলে আমি আগে যেটা বললাম যে আপনাকে লিটারালি একটা লেভেলে যেতে হবে। আপনাকে মেটাফরিজম আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আপনার ডেফিনেটলি ভালো হওয়া চাই, বা আমার মতো যদি খারাপ হয় তাহলে আপনার একটু কষ্ট হয়ে যাবে বইটা পড়তে। সো এই বইটা নিয়ে আর বেশি কিছু বলার মতো আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আমি মানে একটা জিনিস বলতে পারি যে আপনাকে আমি লাইক এই বইটা আপনাকে আপনি যখন পড়বেন বা প্রতিটা পৃষ্ঠা, আমি আগেও যেটা বললাম যে আপনাকে লিটারেলি ভিন্নভাবে চিন্তা করতে শিখাইবে, যে আপনি এতদিন ধরে জগৎটাকে যেরকমভাবে দেখছেন লিটারেলি আপনি আর এখন এরকমভাবে দেখবেন না। কারণ উনি এমনভাবে দেখেন, আমি ছোটোবেলা থেকে আমার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি বিস্কুটের প্রতি মারাত্মক রকম দুর্বল ছিলাম। আপনি যদি আমার কাছের মানুষ, আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে সৈকত ইউজুয়ালি বিস্কুটের প্রতি তার কেমন দুর্বলতা ছিল, সো আমার জন্য আমার আম্মু মূলত বিস্কুটের বিস্কুটের বয়ামটা তিনি মূলত খুব লুকিয়ে রাখতেন যেন আমি ইউজুয়ালি সহজেই বিস্কুটের যেন না পেয়ে যাই। সো বিস্কুটের প্রতি মানে আমার ছোটোবেলা থেকে একটা ব্যাপক একটা দুর্বলতা ছিল। সো এই বইয়ের মধ্যে একটা শিরোনামে লেখা ছিল যে শেফালি কি জানে, এরকম সামথিং একটা। সো তিনি শেষের দিকে একটা পর্যায়ে লিখেছেন যে শেফালির অনেক জ্বর, তাকে 2টা টুস্ট বিস্কুট দিও, এরকম ছিল লাইনটা। বাট এই লাইনটা আপনার কাছে খুবই সহজ এবং সাধারণ এবং সিম্পল মনে হইতে পারে, বাট লিটারেলি এটা আমার কাছে কোনো সহজ লাইন না। কারণ আমি বুঝতে পারতেছি যে শেফালিকে কেন টুস্ট বিস্কুট দেওয়ার কথা বলতেছে। আমার মতে বা আমি যেরকমভাবে চিন্তা করি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো সময় অসুস্থ হই, আমরা যখন জ্বর হয়, একজন মানুষ যখন সে জ্বর থেকে সাফার করে তখন লিটারেলি সে সেই জিনিসটা চায়, যেই জিনিসটা মানে সে ইমোশনালি কানেক্টেড, যেই জিনিসটার প্রতি তার সবচেয়ে বেশি ভালোবাসা কাজ করে, বা যেই জিনিসটা সে সবসময় চাওয়ার চেষ্টা করে, বা যার প্রতি আমি আগে যেটা বললাম যে ইমোশনালি কানেক্টেড একটা ব্যাপার স্যাপার আছে। সো ফালির হয়তো যে আমার মতো বিস্কিটের প্রতি তার ব্যাপক একটা আকর্ষণ বা ভালোবাসা কাজ করে। তো সেই সুবাদে এখানে বলা হয়েছে যে শেফালির ভীষণ জ্বর, তাকে 2টা টুস্ট বিস্কুট দিও। সো এইরকম বিষয়গুলো আপনি যখন পড়বেন তখন আপনাকে মানে একটু হইলেও ভিন্নভাবে চিন্তা করতে শিখাইবে, এবং আপনার বারবার আপনাকে শৈশবকে মনে করিয়ে দেবে। এবং আপনার ভিতরে বা আমরা একটা বিষয় হচ্ছে কি যে আমাদের প্রতিটা মানুষের ভিতরে যে একটা ভিন্নধর্মী একটা সত্তা আছে। আপনি দিনের একটা সময় না একটা সময় আপনি ভিন্ন কিছু চিন্তা করেন, বা জগৎ নিয়ে আপনার অদ্ভুত কিছু চিন্তাধারা আপনার মাথার ভিতরে আসে, বা জগৎ সংসার নিয়ে মানে এই একটা মানে আমাদের কি বলি যে কর্পোরেট জীবনের বাইরেও যে আমাদের একটা জীবন আছে, বা আমরা যে ব্যক্তি জীবনটাকে আমরা মূলত একটা সময় বিছানায় ঘুমানোর আগে আমরা মূলত মাঝে মধ্যে চিন্তা করি বা ফিল করি যে আমরা আসলে যেরকম চারপাশে দেখতেছি, আমরা এই চারপাশে যেরকম দেখি এরকম না দেখে আমরা একটু ভিন্নভাবে কিন্তু আমরা মাঝে মধ্যে কল্পনা করি। সো এই যে ভিন্নভাবে আমরা যে মাঝে মধ্যে একটা কল্পনা করি, সো এই কল্পনাটাই হচ্ছে এই বইটা। আমি জানি না এর চেয়ে সহজ ভাষায় আমি কি বললে মূলত এই বইটা কী জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে পারবো। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা এই বইটা পড়তে পারেন। আর আমি এতক্ষণ যা বলছি আমি নিজেও জানি না আমি কী বলছি। সো আমি বইটার সম্বন্ধে যদি আপনার জানতে হয় সো ডেফিনেটলি আপনাকে আগে এই বইটা পড়তে হবে, কারণ বইটা একটা অদ্ভুত সুন্দর একটা বই। বাই দ্য ওয়ে বলে রাখি, বইটা কিন্তু চন্দ্রবিন্দু প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে বইটা পড়তে পারেন, রকমারি থেকেও আপনারা অর্ডার করতেন অথবা যে কোনো অনলাইন পেজ থেকে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরেকটা রিভিউতে।